স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি ইশরাত জাহান। রবি থেকে বৃহস্পতি বিকাল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। নদী ভাঙন বাংলাদেশের অন্যতম প্রধান দুর্যোগ, যার কারণ নদীর গতি প্রকৃতির দ্রুত পরিবর্তন। প্রতি বছর প্রায় 5 থেকে 6 হাজার হেক্টর জমি নদী ভাঙনে হারিয়ে যাচ্ছে। এই ভাঙনের কারণে প্রতি বছর প্রায় 1 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যমুনা নদীর ভাঙনে দিশেহারা পাবনার বেড়া উপজেলার চর সারসিয়া সহ আশপাশের গ্রামের কয়েক হাজার মানুষ। সিরাজগঞ্জের যমুনা নদীতে অসময়ে দেখা দিয়েছে ভাঙন। আকস্মিক ভাঙনে গত কয়েকদিনে নদীগর্ভে বিলীন হয়েছে ভাটপিয়ারি সহ আশপাশের গ্রামের কয়েক বিঘা ফসলি জমি, রাস্তাঘাট ও গাছপালা। নোয়াখালীর কোম্পানিগঞ্জে ছোট ফেনী নদীর ভয়াবহ ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বর্ষার আগে ভাঙন দেখা দিয়েছে চাঁদপুরের ওপর দিয়ে বয়ে চলা ডাকাতিয়া নদীর বিভিন্ন স্থানে। এতে আতঙ্কিত নদীপাড়ের মানুষ। সমস্যা সমাধানে বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি কখনোই। আজ আমাদের আলোচনার বিষয় ভাঙে নদী, ভাঙে কপাল, কাঁদে মানুষ। এই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে পাবনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মখলুসুর রহমান যোগ দিয়েছেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি মানচিত্রে। আমি প্রথমে পাবনায় যাব। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আপনার কাছে শুনতে চাই, এই যে বলা হচ্ছে যমুনা নদীতে বা অন্যান্য যেসব নদীতে আকস্মিক এই ভাঙন দেখা দিয়েছে, এখন কি কারণে নদী ভাঙছে, অসময়ে এই ভাঙনের কারণটা কি? জি, ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আপনি জানেন যে পাবনা জেলা পদ্মা এবং যমুনা অধ্যুষিত একটি জেলা। এখানে এই দুটি বড় নদী ছাড়াও অনেক ছোট নদী রয়েছে। নদী ভাঙ্গনের যে কারণগুলো রয়েছে সেগুলো মূলত পানি উন্নয়ন বোর্ডের যারা নির্বাহী প্রকৌশলী তারাই ভালো এই বিষয়ে বলতে পারবেন। তারপরেও টেকনিক্যাল কিছু বিষয় থাকে। বর্ষার আগে হঠাৎ করে আপনি খেয়াল করবেন যে নদীর যে স্রোত এটা কিন্তু হঠাৎ করে বৃদ্ধি পায় বিভিন্ন সময়, যেটার কারণে যদি আমরা সঠিকভাবে নদী ব্যবস্থাপনা না করি তাহলে দেখা যাচ্ছে ভাঙ্গনটা পূর্বের বছরের যেটা থাকে সেটা হঠাৎ করে বৃদ্ধি পায়। সেই ক্ষেত্রে একটা তীব্র ভাঙ্গনের সম্মুখীন হয়। তো পাবনা জেলার 9টি উপজেলার মধ্যে বেড়া উপজেলা এই যমুনা নদী অধ্যুষিত। সেখানে বেশ কিছু এলাকা রয়েছে, যেমন কৈটুলা, ভারেঙ্গা, চরনাগদা সহ বেশ কিছু এলাকা এই বর্ষার আগে এবং বর্ষার সময় এই যমুনা নদী দ্বারা এই এলাকাগুলো ভাঙ্গনের শিকার হয়। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসন সবসময় তৎপর থাকি এই নদী ভাঙ্গন রোধ করে এই নদী পাড়ের মানুষকে রক্ষা করা যায়, জীবনমান রক্ষা করা যায়। সেজন্য আমরা বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছি। জি যে আপনাদের পদক্ষেপ নিয়ে আমি শুনবো, তার আগে একটু সিরাজগঞ্জে যেতে চাই। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মখলুসুর রহমান আছেন আমাদের সাথে। মোহাম্মদ মখলুসুর রহমান, আপনার কাছে যে ব্যাপারটা জানতে চাইবো, আমরা প্রতি বছরই ভাঙনের প্রতিবেদন প্রচার করছি এবং সেখানে যারা ভাঙনের শিকার হচ্ছেন তারা সবসময় ভুক্তভোগী যারা তারা সবসময় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানাচ্ছেন। আসলে সেখানে এই ভাঙন কবলিত জায়গাগুলোতে করণীয় কি? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আমরা সিরাজগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের যে কাজগুলো করি, সাধারণত নদী ভাঙ্গন এই কাজটা আমরা বেশি করি। আর বন্যা নিয়ন্ত্রণের জন্য আমাদের এখানে প্রায় 80 কিলোমিটার বাঁধ এবং 80 কিলোমিটার নদীর তীর সংরক্ষণ কাজ আমরা বাস্তবায়ন করতেছি। এর ভিতরে আমাদের প্রায় 80% নদী তীর সংরক্ষণ এখন কাজ আমরা স্থায়ীভাবে কাজ বাস্তবায়ন হয়েছে। আর বাকি 20 কিলোমিটার আমরা বিভিন্ন প্রজেক্টের আওতায় রেখেছি। এইগুলো আমরা স্থায়ীভাবে কাজ বাস্তবায়ন করার জন্য আমরা প্রচেষ্টা চালাইছি এবং প্রজেক্ট দেওয়া আছে। এগুলো হয়তো পর্যায়ক্রমে আমরা 2-4 বছরের ভিতরেই আমরা এই পুরো 80 কিলোমিটারই আমরা স্থায়ীভাবে নদীতে সংরক্ষণ কাজ করতে পারবো এবং তখন হয়তো ভাঙনটা স্থায়ীভাবে হলে আমাদের এখানে ডান দিকটা আমাদের আর ভাঙন কবলিত হবে না। আর আমাদের যেটা ভাটপিয়ারি যে অঞ্চলটা আমাদের এখন ভাঙ্গন প্রবণ, সেখানে কিন্তু আমরা
আর 2014 সাল পর্যন্ত আমরা একটা প্রজেক্ট ওখানে স্থায়ীভাবে কাজ করেছি। তার ফলে ওখানে একটা চর পড়ে গেছে সামনে, সেই আচ্ছা। চরটা কিন্তু এখন ভাঙতেছে, কিন্তু আমরা যে স্থায়ী কাজ করেছি ওই পর্যন্ত নদী এখন আসছে, এখন স্থায়ী কাজে এসে কিন্তু নদী থেমে গেছে, আর কিন্তু ওখানে আর ভাঙতেছে না, এবং কি ভাঙার প্রবণতাটাও কমে গেছে এখন। জি জি। আর আমাদের অন্য আচ্ছা, জায়গাতে আমাদের চর এখন এলাকাতে যেসব জায়গায় ভাঙছে, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় নদী ভাঙছে, তো এখন বলা হচ্ছে যে অসময়ের নদী ভাঙন। কেন অসময়ের নদী ভাঙন বলা হচ্ছে, আবার এখন কেন ভাঙছে, এটা একটু শুনতে চাই। এখন অসময় নদী ভাঙ্গন, এটা অসময় ভাঙ্গন না, কারণ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং নদীর স্রোত সাধারণত, এটা অনেক বড় নদী এবং মাঝখানে চর জেগে ওঠে। হুম হুম। কোথাও কোথাও ছোট ছোট চর জাগার ফলে নদীর চরের প্রভাবে নদীর ফ্লোটা একবার নদীর পার ঘেঁষে প্রবাহিত হওয়ার ফলে আমাদের যে জায়গাগুলো প্রোটেকশন নাই সেই জায়গাগুলো ভাঙ্গনের কবলে পড়ে, এবং অনেক বাড়িঘর এবং বসতি অনেক কিছুই এখন ভেঙে যাচ্ছে ওই জায়গাগুলোতে। এখন নদীর তলদেশে যখন চরটা যখন জেগে ওঠে এবং চর পানি যখন বৃদ্ধি পাওয়া শুরু করে, তখন ওই চরের প্রভাবে পানিটা যে কোনো একদিকে ফ্লোটা বেশি হয় এবং নদীর তীর বরাবর তীর্যকভাবে আঘাত করে। এই আঘাতের ফলেই এই ভাঙ্গনগুলা সাধারণত সংঘটিত হয়। আর আমাদের যে নদী আছে, এই নদীর ভিতরে যে ছোট বড় অনেক চর আছে, হুম হুম। এই চরগুলা যদি আমরা ড্রেস কিংবা সোজা করে দিতে পারি, তাহলে আমরা হয়তো এই ভাঙ্গনের কবল হতে, অসময়ের ভাঙ্গন কিংবা বর্ষা মৌসুমের ভাঙ্গন হতেও আমরা অনেকটাই আমরা লাঘব, আমাদের রোধ ভাঙ্গনটা করতে পারবেন। জি, আমরা আরো আলোচনা করবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসতে চাই। মানচিত্রে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। দেখছেন মানচিত্র। আজ আলোচনা করছি ভাঙে নদী, ভাঙে কপাল, কাঁদে মানুষ এই প্রসঙ্গে। আলোচনায় যুক্ত আছেন পাবনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোখলেসুর রহমান। আপনাদের দুজনকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আপনার কাছে আবার যেতে চাই। পাবনাতে আপনি বলছিলেন যে ভুক্তভোগী যারা আছেন বা নদী পাড়ে মানুষ যারা আছেন তাদের জন্য আপনারা কিছু ব্যবস্থা নিয়ে থাকেন, সেটা নিয়ে একটু জানতে চাই। আসলে আমরা নদী ভাঙন নিয়ে যতটা কথা বলি, নদীর পাড়ের মানুষদেরকে নিয়ে ঠিক সেভাবে ততটা আলোচনা হয় না। একটু শুনি আপনার কাছ থেকে। জি, ধন্যবাদ আবার আপনাকে। আমরা আসলে এই নদী ভাঙ্গন যে বিষয়টি, এটা আসলে আমি প্রথমেই বলেছি, এটা আসলে নিয়মিতই কিন্তু ঘটছে বর্ষার শুরুতে অথবা বর্ষার ডিউরিং দ্য রেনি সিজন অথবা বর্ষার পরবর্তীতেও কিন্তু এই ঘটনাটা ঘটছে। আসলে এই পাবনা জেলায় যমুনা যে নদীটি, এই বেড়া উপজেলা, এটা আসলে বিশাল একটা অনেক বড় একটি উপজেলা। আসলে টোটাল উপজেলাকে যদি আমরা নদী ভাঙ্গন থেকে রক্ষা করতে চাই, আসলে বড় একটা সরকারের এখানে প্রকল্প নেওয়া দরকার। সেই ক্ষেত্রে হয়তো বা একদিনেই যে একেবারে এটা সম্ভব সকল এলাকাকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করা, এটা আসলে এখন আপাতত সম্ভব নয়। তারপরেও আমাদের বেশ কিছু এলাকা রয়েছে, যেমন আমি প্রথমেই বলেছি কৈটুলা, ভারেঙ্গা বা চরনাগদা, কল্যাণপুর, এই এলাকাগুলোতে গত বছর যখন নদী ভাঙ্গনের শিকার হচ্ছিল, তখন আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আমরা সচিব পানি সম্পদ মন্ত্রণালয় স্যার বরাবর আমরা পত্র দিয়েছিলাম জেলা প্রশাসনের পক্ষ থেকে। তার প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড তারা কিন্তু ব্যবস্থা নিয়েছে, সেই এলাকাগুলোতে জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে এই এলাকাগুলো নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করা তখন সম্ভব হয়েছে। তারপরেও ইদানিং আপনার মাধ্যমে এবং আমরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জানতে পেরেছি, আমাদের কল্যাণপুরে একটা এলাকা রয়েছে, সেখানে একটা সাবস্টেশন রয়েছে, সেই এলাকাটি নদী ভাঙ্গনের আবার কবলে পড়েছে। তো আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছি, তাদেরকে আমরা চিঠি দেব, তারা যেন অতি দ্রুত এই এলাকাটাকে এই ভাঙ্গন কবলের হাত থেকে রক্ষা করা যায় সেই উদ্যোগ নেয়। সেজন্য আমরা প্রশাসনের পক্ষ থেকে আগেও যেমন সক্রিয় ছিলাম, এবছর আমরা সক্রিয় থাকব। তবে মূল যে কথাটি, আসলে এখানে বড় একটা প্রকল্প নেওয়া দরকার। বড় প্রকল্প নিলেই তবেই এই বেড়া উপজেলার এই এলাকাগুলোকে ভাঙ্গনের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। ধন্যবাদ। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, একটা ব্যাপার যে নদী ভাঙনে যারা উদ্বাস্তু হয়ে যাচ্ছেন, একদম ভিটে বাড়ি সব হারিয়ে, তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনারা কি করছেন? এটি আসলে আমাদের এরকম ধরনের ঘটনা আমাদের নজরে এখন আসে নাই। এটা অন্য কোন এলাকাতে ঘটতে পারে যে একেবারে নদী ভাঙ্গনের ফলে পাবনা জেলায় বেড়া উপজেলার কোনো মানুষ একেবারে গৃহহীন হয়ে গেছে, এরকম খবর আমাদের কাছে নেই। এটা আসলে ঘটেও নি।
তারপরেও যদি এরকম ঘটনা ঘটে আপনাদের মাধ্যমে যদি আমরা জানি, অবশ্যই আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে আমাদের যে সরকারি খাস জমি রয়েছে ওই এলাকাতে, সেখানে আমরা তাদের আশ্রয়ের আবাসস্থলের ব্যবস্থা করব। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমি সিরাজগঞ্জে যাব। মোহাম্মদ মুখলেসুর রহমান, আপনার কাছে আসতে চাই। যারা নদী ভাঙনের শিকার হচ্ছেন, উদ্বাস্তু অনেকেই যেখানে বাঁধ তৈরি হয়েছে সে বাঁধের উপর গিয়ে ঘর বাড়ি বানিয়ে থাকছেন, এটাতে বাঁধ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর সেখানে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় আসলে তাদের ব্যাপারে, সেটা নিয়ে একটু শুনতে চাই আপনার কাছে। আমাদের যে বাঁধগুলো আছে আমাদের, এটা অনেক আগের তৈরি। আমাদের বাঁধগুলো 64-64 থেকে 78-এর মাঝে এই সিরাজগঞ্জের যে বাঁধটা আমাদের আছে, বিআরই 217 কিলোমিটার বাঁধের ভিতরে আমাদের সিরাজগঞ্জ অংশে 80 কিলোমিটার রয়েছে। এখানে মূলত যখন বন্যা আসে তখন নদীর দিকের যে অংশটা থাকে এবং যেটা নদীর কান্ট্রি সাইডে যে অংশটা থাকে, আমরা নদীর দিকে সাধারণত মানুষের বাড়ি ঘরে পানি উঠে যায়, তখন দেখা যাচ্ছে কিছু কিছু লোক, গবাদি পশু এবং মানুষজন কিংবা অস্থায়ীভাবে এসে তারা বাঁধের উপরে ওই সময়টা ওঠে এবং মানবিক দিক বিবেচনা করে দেখা যাচ্ছে ওই সময়টাতে তা যাবে কোথায়, এই জন্য ওই সময়টা তাকে থাকতে দেওয়া হয়। কিন্তু পরবর্তী যখন বর্ষা পানি যখন নেমে যায়, দেখা যাচ্ছে যে ওর ভিতরে হয়তো 100 জনের ভিতরে হয়তো 10 জন লোক আর ওখান থেকে সরতে চায় না এবং বাকি 90 জন হয়তো সরে গেছে, স্থায়ীভাবে বসবাস করা শুরু করে। জি, হ্যাঁ, এই সমস্যাটার কারণে দেখা যাচ্ছে বাঁধে দেখা যায় অবৈধ অনেক লোকই বসবাস করে। যখন বাঁধ আমাদের মেজর কোনো মেরামতের প্রয়োজন হয়, তখন আমরা ওই বাড়ি ঘরগুলো উচ্ছেদ করি কিংবা তাদেরকে সরায়া দিয়ে অন্য জায়গায় তাদের বলি যে এই জায়গাগুলোতে যান, তখন তারা ওখান থেকে সরালে তো আমরা এই বাঁধগুলা মেরামত করি। বাঁধে মূলত বাড়িঘর থাকলে ক্ষতি আছে কিছু, হলো সেটা হলো কি, ওখান বাড়িঘর থাকলে বিভিন্ন দেখা যায় গরু কিংবা আপনার খড়ের পালা, বিভিন্ন সমস্যা, বিভিন্ন গৃহস্থালী কার্যক্রম তারা বাঁধের উপরেই সারে, যার ফলে দেখা যায় বাঁধের কিছু কিছু সেকশন তারা কেটে সমান করে নেয়, উঠান করে নেয়। এই ফলে বাঁধগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়। আর আমরা যখন কোনো জরুরি কোনো মেরামত কিংবা কোনো কিছু প্রয়োজন হলে আমরা আসলে বাড়ি ঘরের কারণে ওই জায়গাগুলো যা পৌঁছা সম্ভব হয় না, তখন দেখা যাচ্ছে বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এবং কিছু কিছু জায়গায় বিগত সময়ে কিছু কিছু জায়গায় দুর্ঘটনা ঘটেও গেছে যে বাঁধ ভেঙে গেছে, এরকম সমস্যা সম্মুখীন হতে হয়। তবে আমরা এখন যে জায়গাগুলো নতুন বাঁধ যে জায়গায় মেরামত করি, ওখান দিয়ে সাধারণত নতুন করে আর স্থাপনা না করার জন্য মাইকিং এবং আমরা মাঝে মাঝে যাই তাদেরকে অপসারণ করে দিই এবং তাদেরকে অ্যাওয়ারনেস করি যে এখানে অবস্থান করা যাবে না এবং ওখানকার জনপ্রতিনিধির মাধ্যমেও তাদেরকে ওখান থেকে সরানোর চেষ্টা করি আমরা। জি, মোহাম্মদ মুখলেসুর রহমান, একটা ব্যাপার জানতে চাই। আপনি বলছিলেন বিরতির আগে যে একটা জায়গায় আপনারা ভাঙনের জন্য বাঁধ দিয়েছিলেন, স্থায়ী বাঁধ দেওয়াতে সেখানে একটা সময় চর পড়ে গেছে। এইটা কোনোভাবে অ্যাভয়েড করা যায় কিনা, মানে সেখানে কি করা যেত যাতে হচ্ছে চর না পড়ে? না, এখানে হচ্ছে কি, যখন আমরা আমাদের তো এই জায়গাগুলোতে নদীর ভিতরে যখন বাঁধ দেই, বাঁধ দেওয়ার পর বাঁধ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ না, এটা হলো কিন্তু নদীর তীর সংরক্ষণ কাজ। নদীর তীর সংরক্ষণ বাঁধ দেওয়ার ফলে ওখান থেকে নদীটা ওই জায়গাটা ভাঙতে না পেরে ওই জায়গাতে চর পড়ছে। এখন চর না পড়ার কারণে কিন্তু সুবিধা হয়েছে, লোকজন আবাদি চরে আবাদ করতেছিল, কিন্তু এখন ওইটি চরটাই আবার ভাঙতেছে এখন। হ্যাঁ, এখানে আসলে চর না পড়ার জন্য ওরকম ড্রেজিং যদি ড্রেজিং করা যেত তাহলে চরটা পড়তো না। এখন ওই চর পড়ছে নদীর পাড়ে, যে বাঁধের সাথেই চর পড়ে গেছে। এখন ওই পাড়টা যখন ভাঙা শুরু করছে, লোকজন বলতেছে যে আমার জায়গা আটকানো, কিন্তু ওর ভিতরেই 500 মিটার অথবা 1 কিলোমিটার ভিতর দিয়েই কিন্তু আমাদের স্থায়ী বাঁধ আছে এবং ওখান থেকে নদী ছিল একসময়। জি, মোহাম্মদ মুখলেসুর রহমান, সিরাজগঞ্জের এই যে ভাটপিয়ারি সহ আশপাশের গ্রামের কয়েক বিঘা ফসলি জমি, রাস্তাঘাট, এগুলো সব নদী ভাঙনের কারণে তলিয়ে গেছে। ওইখানে আপনারা কোনো কাজ করছেন কিনা? আমি ওই জায়গাটার কথাই আমি বলতেছিলাম, কিন্তু যে আমাদের ওই জায়গাটাতে কিন্তু যেটা ভাঙতেছে ওর ভিতরে কিন্তু আমাদের বাঁধ আছে, স্থায়ী ব্লক দিয়ে বাঁধ করা আছে নদীতে। এই ব্লকের বাঁধ পর্যন্ত নদী আসবেই, ওখানে যদি আমি যতই কাজ করি, কারণ হচ্ছে কি একটা বাঁধের বাইরে আর একটা বাঁধ, নদী তো যাওয়ার একটা জায়গা দিতে হবে। জি জি, ওই জায়গাটাতে আমার যখন নদী আসবে, ওই বাঁধ যদি স্থায়ী বাঁধ যদি ক্ষতিগ্রস্ত হওয়া ধরে, তখন আমি ওখানে কাজ করবো। কাজ করতেছি, আমরা স্থায়ী বাঁধের ওখানে কাজ করতেছি। জি, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ মুখলেসুর রহমান, ধন্যবাদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
দর্শক, এই ছিল আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন।